আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনারা জানেন যে 19 এপ্রিল আজকে হচ্ছে পরীক্ষা হয়েছিল কারা অধিদপ্তরের, এবং কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী এই পদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা জানেন যে বিভিন্ন যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের পরীক্ষাগুলো হয়ে থাকে সাম্প্রতিক সময়গুলোতে, এবং পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের এই আয়োজনটি হয়ে থাকে প্রতি শুক্রবারে। তো আজকে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি শুরুতেই জানতে চাই কেমন আছেন সবাই, এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে এটাও জানাবেন যে আজকের পরীক্ষা দিয়েছেন কে কে। অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কারা কারা। এই কারা অধিদপ্তরের প্রশ্নের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে এটা হচ্ছে আপনার 17তম গ্রেডের একটা চাকরি ছিল, যেটার সার্কুলার হয়েছিল অনেক আগেই, আর আজকে এটা পরীক্ষা হয়েছে। তবে এই পরীক্ষার পূর্বে এটা সম্ভবত আপনার উচ্চতা পরিমাপের একটা শারীরিক যে একটা যোগ্যতা সেটারও পরীক্ষা হয়েছে, এবং আজকে হয়ে গেল আমাদের লিখিত পরীক্ষা। ওকে, অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন আমার সঙ্গে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করেছিলেন। যে সালাম জানিয়েছেন অনেকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের এই লাইভটি একযোগে ফেসবুক লাইভ এবং আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল একসঙ্গে চলছে। ওকে, আমি দিলাম। আবু সাইদ সাজু লিখেছেন, আমি দিলাম। ওকে, চলুন তাহলে আমরা খুব দ্রুতই আমাদের আজকের মূল আলোচনা শুরু করে ফেলি। হ্যাঁ, সাথে আক্তার স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে দেখলাম আপনাকে। জি স্যার, অনেকদিন পরে। ওকে, তাহলে চলুন। আবু সাইদ সাজু ভাই পরীক্ষা দিয়েছেন, কেমন হয়েছে স্যার? অবশ্যই পরীক্ষা জানাবেন, আপনি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরীক্ষা, কত নম্বর পেতে পারেন। হ্যাঁ, এটাও জানাবেন। হ্যাঁ স্যার, 47 বিসিএস এর ক্লাস আজকে হওয়ার কথা, বাট কখন হবে সেটা জানি না, যদি স্যার একটু জানিয়ে দিন। আচ্ছা, শুরুতে একটু বলে রাখি যে আপনাদের যে সিক্রেট গ্রুপগুলো করে দেওয়া হয়েছে, আপনারা সিক্রেট গ্রুপে একটু নজর রাখবেন, বিভিন্ন যে ব্যাচে যারা ভর্তিকৃত রয়েছেন তাদের জন্য আর কি। হ্যাঁ, তাহলে চলুন আমরা দেরি না করে আমাদের মূল যে আলোচনা সে আলোচনা শুরু করে ফেলি। হ্যাঁ, এই কারা অধিদপ্তরের আজকের যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো যদি আমরা একটু দেখে নিই এক নজরে। আপনারা দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, আজকে আমরা খুব দ্রুত শর্ট টাইমেই ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আমরা 35টা প্রশ্ন আলোচনা করবো যেহেতু। তাহলে চলুন আমাদের যে প্রথম প্রশ্ন দেখেন, সবাই অ্যান্সার করবেন জাস্ট। হ্যাঁ, আপনারা জাস্ট অ্যান্সার করে যান। দেখেন, আমি লিখতে জানি বাঁকুড়ি ইংরেজি কি হবে, সবাই দ্রুত করবেন। আচ্ছা, শেখ শুভ লিখেছেন, আমিও দিয়েছি। আচ্ছা, অনেকে দিয়েছে, শেখ শুভ ভাইও দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে পরীক্ষা এবং কত নম্বর থাকবে মিলিয়ে নেবেন আমার সঙ্গে। হ্যাঁ, আমি লিখতে জানি ইংরেজি অনুবাদটা কি হবে, দ্রুত করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আবু সাইদ সাজু লিখছেন স্যার 56 থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ আবু সাইদ সাজু ভাই। 56 থাকলে তো ইনশাল্লাহ মনে হয় টিকে যাবেন। আমি লিখতে জানি বাঁকুড়ি ইংরেজি কি হবে, দ্রুত কমেন্ট করে দিবেন। হ্যাঁ, দেখি সবাই বলুন। শুধু এই পদের যারা পরীক্ষা দিয়েছেন তারাই নয়, এখানে পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করব এই কারণে যে আমাদের সামনে যদি কোনো পরীক্ষা হয়ে থাকে এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রিপারেশনটা কতটুকু আছে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলুন দ্রুত আমরা করে ফেলি এইটা। আমি লিখতে জানি এই বাঁকুড়ি ইংরেজি কি হবে, আমি লিখতে জানি ইংরেজিটা কি বলেন দেখি। আই নো টু রাইট, আই লার্ন টু রাইট, আই নো হাউ টু রাইট, আই লার্ন টু রাইট, আই নো হাউ টু রাইট। থ্যাংক ইউ এমডি আলামিন ভাই। ওকে, আলামিন মিয়া। আই নো হাউ টু রাইট, রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখেন, উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং। দুইটা প্রশ্ন একসঙ্গে নিই। উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং, এই যে শূন্য ঘরে কি হবে? আচ্ছা, থ্যাংক ইউ শফিকুল আলম ভাই। তাহলে চলুন দ্রুত অ্যান্সার করে দিন, দ্রুত সবাই অ্যান্সার করুন, দ্রুত অ্যান্সার করুন দেখি, সবাই দ্রুত অ্যান্সার করুন। এবং আপনাদের যারা পরিচিত যারা রয়েছেন, যারা বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করবেন, তাদেরকে অবশ্যই লাইভটি কী করবেন, শেয়ার করে দিবেন। তো উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং কি হবে? উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিয়েছেন। নেক্সট প্রশ্ন চলেন দেখে আসি। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ কি হবে এটা বলেন দেখি।
হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। আপনি যখন কাউকে প্রশ্ন করবেন সেক্ষেত্রে কি হবে অ্যান্সারটা, দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, আমরা সময়টা খুবই কম নিব, কারণ এগুলো অনেক ইজি প্রশ্ন ছিল। কারণ আপনারা জানেন যে এই প্রশ্নটা যারা এসএসসি পাস করেছিলেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। হ্যাঁ, ওকে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তাহলে কি হবে এখানে বলেন দেখি, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। নেক্সট প্রশ্ন 4 নাম্বারটা দেখেন কি বলছে, আই হ্যাভ নো পেইন টু রাইট ড্যাশ, আই হ্যাভ নো পেইন টু রাইট ড্যাশ, কি হবে এই ফাঁকা ঘরে। হ্যাঁ, ওই যে লাস্টে কি হবে, দ্রুত কমেন্ট করতে হবে লাস্টে কি হবে। হ্যাঁ, আমাদের ইউটিউববাসী কিন্তু খুব একটা কমেন্টে মানে এগিয়ে নাই, পিছিয়ে আছে এটা। হ্যাঁ, দ্রুত কমেন্ট করতে হবে, জলদি জলদি কমেন্ট করেন। 4 নাম্বারটা কি হবে, আই হ্যাভ নো পেইন টু রাইট উইথ, রাইট আনসারটা কি হবে, আই হ্যাভ নো পেইন টু রাইট উইথ। 5 নাম্বার কোশ্চিন, যে কোনটি সঠিক বানান, কোনটি সঠিক বানান। স্পেলিংটা মানে উচ্চারণ যদি করতে যায় সেটা কি সাইকোলজি, তাই না, সাইকোলজি। বলেন দেখি সাইকোলজি শব্দের সঠিক স্পেলিং বা বানানটা কোনটা, সাইকোলজি শব্দের সঠিক বানান। সাইকোলজি শব্দের প্রথম অক্ষরটা চলে আসে পি। হ্যাঁ, তবে এইটা না। হ্যাঁ, কোনটা, এই যে এইটা PSYCHOLOGY, সাইকোলজি। হ্যাঁ, নেক্সট কোশ্চিন দেখে নিই আমরা, যে বঙ্গবন্ধু টানেল এর দৈর্ঘ্য কত কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার, দ্রুত কমেন্ট করতে হবে যে এই বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্যটা কত কিলোমিটার, জলদি জলদি কমেন্ট করে দিন। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার, সবাই দ্রুত কমেন্ট করে দিবেন। 2.45, 3.40, 3.32, 3.45, কোনটি হবে রাইট অ্যান্সার, দ্রুত কমেন্ট করবেন কোনটি হবে রাইট অ্যান্সার। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত, 3.32 কিলোমিটার। নেক্সট কোশ্চিন, মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি, নৌ সেক্টর ছিল কত নম্বর সেক্টর। খুবই দেখেন ইজি কোশ্চিন এগুলো, মানে খুবই সহজ এগুলো, এবং এগুলো কিন্তু বরাবরই দেখবেন কোনো না কোনো চাকরির পরীক্ষা সবগুলো আসছে, প্রায় প্রশ্নই সবগুলোতে আসছে। হ্যাঁ, তাহলে বলেন দেখি মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি, কত নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর, নৌ সেক্টর ছিল 10 নং সেক্টর, 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। নেক্সট প্রশ্ন 8 নাম্বার, যে সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত, সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত। আমাদের যে মহাদেশগুলো রয়েছে, সোমালিয়া একটা দেশ, এই দেশটি কোন মহাদেশে অবস্থিত, দ্রুত কমেন্ট করতে হবে 8 নাম্বারে। হ্যাঁ, সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত, উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ নাকি আফ্রিকা, দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত, সোমালিয়া অবস্থিত আফ্রিকা মহাদেশে। অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ সবাই। আচ্ছা, আফ্রিকা মহাদেশ, ওকে, থ্যাংক ইউ। মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি। 9 নম্বরটা অ্যান্সার করবেন, যে মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি। মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি, গণভবন, বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন নাকি উত্তরা ভবন। দ্রুত কমেন্ট করে দিবেন সবাই যে কোনটি মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম। এটা মনে হয় অনেকে কনফিউশন ছিলেন। হ্যাঁ, আচ্ছা, বঙ্গভবন অনেকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাইট অ্যান্সারটা হচ্ছে বঙ্গভবন। হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। 9টা প্রশ্ন শেষ, পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা এখানে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, সবাই দ্রুত কমেন্ট করে দিন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে, 1974 সালে। এরপরে প্রশ্ন দেখেন, নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। নাবিক, এটা তো অনেকবার বিভিন্ন পরীক্ষা এসেছে, কত পরীক্ষা আসে তার কোনো মানে এটা কিন্তু মানে কি বলবো, অনেক 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 পরীক্ষা আসছে। হ্যাঁ, কোনটা হবে, নাবিক, নৌযোগ ইক, নাবিক। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে, চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে। মানে এখানে একটা বিষয় হচ্ছে কনফিউশন তৈরি করতে পারে অনেকের মধ্যেই, দেখবেন এখানে কি বলছে, চর্যাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে।
আপনারা কিন্তু ডিরেক্ট বলে নাই যে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, এটা কিন্তু বলে নাই। কি বলছে? চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে? সবাই দেখি কমেন্ট করেন তো। অনেকে লিখছেন 1907। 1907, ওকে, থ্যাংক ইউ। 1907। চর্যাপদের পুঁথি আর চর্যাপদ ব্যাপারটা কিন্তু একই, হ্যাঁ, আলাদা কিছু না। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, চর্যাপদের পুঁথি কত সালে আবিষ্কৃত হয়, একই, হ্যাঁ, 1907 সালে। 13 নম্বর প্রশ্ন দেখেন, চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস? চন্দ্রমুখ কোন প্রকারের সমাস? এটা চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস? উপমান, রূপক, মধ্যপথলবী নাকি উপমিত? দ্রুত করে দিবেন, হ্যাঁ। চন্দ্রমুখ কোন সমাসের, মানে কোন প্রকারের কর্মধারয় সমাস? উপমিত, হ্যাঁ, থ্যাংক ইউ, উপমিত। এই যে আমাদের ক্ষেত্রে দেখবেন উপমান আর উপমিত কনফিউশনটা আমরা লেগে যায় এইখানেই, হ্যাঁ। আসলে কোনটা কেমন হয়? যখন তুলনা করা হয় তখনই আসে উপমান এবং উপমিত, দুটার ক্ষেত্রে তুলনা আসে। কিন্তু যে তুলনাটা একদম মিথ্যা, হ্যাঁ, যে তুলনাটা কি একদম মিথ্যা সেটা কি উপমিত চলে আসে, হ্যাঁ, যেটা সত্য সেটা কি উপমানে চলে যায়। নেক্সট প্রশ্ন 14 নাম্বার দেখি, যে নারীর পতি নেই পুত্রও নেই, এক কথায় তাকে কি বলা হয়? যে নারীর পতি নেই পুত্রও নেই মানে কি? যে নারীর স্বামীও নাই আবার কি নাই, পুত্রও নাই, তাকে কি বলে? 14 নম্বরে বলেন দেখি। বিধবা, কাকবন্ধা, অবিরা নাকি পতি পুত্রহীনা? দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে যে নারীর পতি নেই পুত্র নেই এক কথাকে কি বলা হয়? অবিরা। কি বলা হয়? অবিরা বলা হয়। শুদ্ধ বানান কোনটি? এই প্রশ্নটা দেখেন, মানে কি বলবো, এটাকে এটাকে যদি বলা হয় এরকম যে কোটি কোটি বার পরীক্ষায় আসছে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে এটা, হ্যাঁ। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু, মানে সবগুলোই তো মুমূর্ষু, কিন্তু বানানটা দেখেন ময়ে রসু একটা, দীর্ঘ একটা, হ্যাঁ। তো প্রথমটা হচ্ছে ময়ে রসু, ময়ে দীর্ঘ, এরপরে মূর্ধন্য শয়ে রসু, মুমূর্ষু, হ্যাঁ। পত্নী, পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? পত্নী, পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? পত্নী মানে কি বলেন তো? পত্নী শব্দের সমার্থক শব্দ কি? তাহলে আত্মজা, জায়া, তনয়া নাকি দুহিতা? দ্রুত কমেন্ট করতে হবে। পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? 16 নাম্বার, পত্নী, পত্নী, হ্যাঁ, জায়া, থ্যাংক ইউ। পত্নী শব্দের সমার্থক শব্দ হচ্ছে জায়া। দেনা পাওনা উপন্যাসটির রচয়িতাকে? কে লিখেছেন দেনা পাওনা উপন্যাসটি? দেনা পাওনা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি প্রমথ চৌধুরী? দেনা পাওনা এই উপন্যাসটি কে লিখেছেন? দেনা পাওনা এই উপন্যাসটি কে লিখেছেন? দেনা পাওনা এই উপন্যাসটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? আচ্ছা, এই উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ। এরপরে দেখেন, ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? আমরা তো কথা বলি, ভাষায় কথা বলি, বাংলা ভাষায়, ইংলিশ ভাষায়, তো বাংলা ভাষার কথা বলি আমরা। ভাষার যে ক্ষুদ্রতম উপাদান সেটা কোনটা বলেন দেখি? ধ্বনি, বর্ণ, অক্ষর নাকি শব্দ? ধ্বনি, শব্দ, বর্ণ, অক্ষর। তাহলে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা বলেন তো? ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। নেক্সট প্রশ্ন চলে আসি আমরা, দেখেন, বাংলা সাহিত্যের গদ্যের জনককে? বলেন তো দেখি, বাংলা সাহিত্যের গদ্যের জনককে? অর্থাৎ গদ্য, আগে তো মনে করেন যে চর্যাপদ, চর্যাপদটা কি? চর্যাপদটা হচ্ছে প্রাচীন যুগে তৈরি হয়েছে। এটা কি? এটা হচ্ছে কবিতা বা গানের সংকলন। এরপরে কি? এরপর দেখবেন যে আপনার হচ্ছে যে কি বলে এটাকে, মধ্যযুগ। মধ্যযুগে দেখবেন যে শুধু কবিতা, কবিতা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, দেখবেন যে অন্য, মানে সবই কাব্য। বাট আধুনিক যুগে এসে কিন্তু গদ্যের সূচনা হয়, হ্যাঁ। এই যে গদ্যের সূচনা যে হয়, ঠিক গদ্যের জনক কাকে বলা হয়? 19 নাম্বার কোশ্চিন, গদ্যের জনক বলা হয় কাকে? বলেন দেখি, কে অ্যান্সার করতে পারবেন? অনেকে অ্যান্সার করেছেন, গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ভোরের পাখি কার উপাধি? বলতে হবে ভোরের পাখি কার উপাধি। ভোরের পাখিটা ছিল মানে কার উপাধি? কালীপ্রসন্ন সিংহ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মালাধর বসু নাকি বিহারীলাল চক্রবর্তী? ভোরের পাখি ডাকা হতো কাকে? ভোরের পাখি রাখা হতো বিহারীলাল চক্রবর্তীকে। এরপরে 21 নাম্বার, হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক? এটা কি ধরনের সেন্টেন্স? হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক, মানে কোশ্চেন দেখেন, হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক। খুব সুন্দর করে দেখতে হবে, প্রশ্ন লক্ষ্য রাখতে হবে কিন্তু, হ্যাঁ।
তো এটি কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ, অপারেটিভ, অ্যাফার্মেটিভ নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স? কোন ধরনের সেন্টেন্স হবে এটা? হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক, এটা কোন ধরনের? দেখেন এখানে কিন্তু আপনি আশ্চর্য হয়ে গেছেন, হ্যাঁ, মানে আশ্চর্য হয়ে বলছেন হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক। এখানে দেখেন বিস্ময় সূচক চিহ্ন দেওয়া আছে। নেক্সট কোশ্চেন চলে আসেন, তাহলে কি হবে এটা? এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, প্যাসিভ ফর্ম অফ, প্যাসিভ ফর্ম করতে হবে ডু দ্য ওয়ার্ক ইজ, ডু দ্য ওয়ার্ক, এইটুকু প্যাসিভ ফর্ম করলে কি হবে? ডু দ্য ওয়ার্ক। কি হবে রাইট অ্যান্সারটা কি হবে বলেন দেখি? দ্য ওয়ার্ক শুড বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট ওয়ার্ক হ্যাজ টু বি ডান, হ্যাজ টু বি ডান, লেট দ্য ওয়ার্ক টু বি ডান। হ্যাঁ, তাহলে বলেন কোনটা হবে রাইট অ্যান্সার? 22 নাম্বার। হ্যাঁ, কোনটা হবে রাইট অ্যান্সার? তাহলে বলেন দেখি কোনটা রাইট অ্যান্সার? 22 খ নাম্বারটা। হ্যাঁ, লেট দ্য ওয়ার্ক বি ডান। হ্যাঁ, নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। চুজ দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিংটা আরেকটা আসছে অ্যাসেসরিজ, মানে সবগুলোই তো অ্যাসেসরিজ মানে ইয়ে করছে, বাট রাইট স্পেলিংটা কোনটা? হ্যাঁ, অ্যাসেসরিজের সঠিক বানানটা কোনটা বলতে হবে দ্রুত। হ্যাঁ, সঠিক বানানটা হচ্ছে এই যে ক নাম্বারটা, অ্যাসেসরিজ, এ সি সি মানে এ ডাবল সি ই এস এস ডাবল এস ও আর আই এস, অ্যাসেসরিজ। হ্যাঁ, এরপরে অ্যাম্বিশনের সমার্থক শব্দ কোনটি? অ্যাম্বিশন, ইনডিফারেন্স, ডিজায়ার, এইমলেসনেস, আরেকটা কি পারপোজ। অ্যাম্বিশন এর সমার্থক শব্দ দ্রুত কমেন্ট করতে হবে, 24 নাম্বার। হ্যাঁ, দ্রুত কমেন্ট করতে হবে যে অ্যাম্বিশনের সমার্থক শব্দ কোনটি? অ্যাম্বিশনের সমার্থক শব্দ হচ্ছে ডিজায়ার। অ্যাম্বিশনের সমার্থক শব্দ কোনটি? ডিজায়ার। নেক্সট কোশ্চেন দেখেন, হাউসহোল্ড, হাউসহোল্ড শব্দের অর্থ কি? হাউসহোল্ড শব্দের অর্থটা কি? ঘর বাড়ি, খানা, বসত বাড়ি নাকি উঠান? এটা বলেন দেখি কোনটা হবে? হাউসহোল্ড শব্দের অর্থ কি? 25 নাম্বার প্রশ্নের অ্যান্সার দেন দেখি, কে অ্যান্সার করতে পারেন, কত দ্রুত অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, সবাই দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, এটা কোনটা হবে? হাউসহোল্ডটা কি? হাউসহোল্ডটা কি আপনার ঘর বাড়ি নাকি বসত বাড়ি নাকি খানা নাকি উঠান? কোনটা? আচ্ছা, এটা ক্ষেত্র বিশেষে কিন্তু অনেক হয়ে থাকে। যেমন আপনি যখন আদমশুমারির কথা বলেন, তো আদমশুমারি কিন্তু হাউস হোল্ড বলা হয়। হ্যাঁ, যে খানা প্রতি, মানে হাউস হোল্ডটা হয়ে যায় তখন খানা। হ্যাঁ, খানা হয়ে যায়। আবার হাউস হোল্ডটা যখন আপনার হচ্ছে যে মানে নাউন বুঝাবে তখন একরকম হবে, আবার অ্যাডজেক্টিভ বুঝাবে তখন আরেক রকম হয়, মানে ক্ষেত্র বিশেষে ওটা কি হয়, ওটা আবার ঘর বাড়ি হয়ে যায়। হ্যাঁ, হাউস হোল্ড শব্দের অর্থ কি? বাট শুধু যখন হাউস হোল্ড মানে নাউন হিসেবে থাকবে, হ্যাঁ, তখন সেটাকে আমরা কি হিসেবে নিব? তখন আমরা এটাকে ঘর বাড়ি হিসেবে নিব। হ্যাঁ, খানা হিসেবে নিব না, আমরা কি নিব? ঘর বাড়ি হিসেবে। বুঝতে পেরেছেন? এটা ঝামেলা করবে। আবার কোনো কোনো ক্ষেত্র বিশেষে হাউস হোল্ডটা কিন্তু বসত বাড়ির ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, মেকিং সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বসত বাড়িতেও হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য হাউস হোল্ডটা কি এখানে ঘর বাড়ি। ওকে, আসেন এবার আমরা চলে আসি 26 নম্বরের কোশ্চিনে, যে 40 টাকায় ক্রয় করে, দেখেন একটা ম্যাথে চলে আসলাম। হ্যাঁ, যে 40 টাকায় ক্রয় করে শতকরা কত লাভে, হ্যাঁ, শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের 4/1 অংশ লাভ হবে? দ্রুত কমেন্ট করেন দেখি স্যার, সবাই দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে? তো আপনি একটু খেয়াল রাখতে হবে। দেখেন আপনি 40 টাকায় ক্রয় করছেন কোনো একটা পণ্য, 40 টাকায় ক্রয় করে ওইটা আপনি বিক্রয় করবেন। এখন এটা কত টাকায় মানে কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের 4/1 অংশ লাভ হবে? এখন দেখেন 40 টাকার 4/1 ভাগ করেন আপনি, তাহলে 40 টাকার 4/1 ভাগ মানে কি? 40 নিচে থাকবে আর উপরে থাকবে 10, 4/1 ভাগ। ওকে, তাহলে কত হয় বলেন তো? 4/1 ভাগ কিন্তু পেয়ে গেলাম, তাই না? তার মানে আমার হচ্ছে 10 টাকা লাভ করতে হবে। 40 টাকায় লাভ হবে কয় টাকা বলেন তো? 40 টাকায় লাভ করবো আমি কয় টাকা? 10 টাকা। তাহলে এখন প্রশ্ন বলা হয়েছে 40 টাকায় ক্রয় করে শতকরা কত লাভ করতে হবে। এখন আপনি 40 টাকায় লাভ করছেন 10 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ করবো বলেন? তাহলে আমি 40 টাকায় লাভ করছি কত টাকা? 10 টাকা। তাহলে 100 টাকায় লাভ করবো কত টাকা? ব্যাপারটা হচ্ছে এরকম।
ওকে, এই যে 0 0 কাটলাম, 4 দিয়ে 100 কাটলে কত হবে? 25। হ্যাঁ, তাহলে কত হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে 25%। হ্যাঁ, নেক্সট প্রশ্ন চলে আসি আমরা। দেখেন 27 নাম্বার একটা প্রশ্ন দিয়েছে 0.12। দেখেন কি কি প্রশ্ন দিয়েছে 27 নাম্বারটা। 0.12 প্লাস 30.2, হ্যাঁ, 0.12 যোগ 30.2 যোগ 2.8, এটা সমান কত? যোগ দিয়ে সামান্য দেখেন যোগ একটা আসছে, এটার থেকে সহজ প্রশ্ন হতে পারে বলেন তো? যোগ করেন জাস্ট, যে আমি 0.12 লিখে লিখে যোগ করি এখানে, হ্যাঁ, তারপরে 30.2, হ্যাঁ, এরপরে কত? 2.8। তো এখানে কিছু নাই, 0 0 মানে 2 হবে এখানে, 8 2 10 একে 11, দশমিক দিলাম, হাত থেকে 1 2 একে 3, হ্যাঁ, আর এখানে কত? এখানে 3। তার মানে কি পেলাম দেখেন? 33.12। আচ্ছা, যোগ, এটা কি যোগ ছিল না গুণ ছিল? পরীক্ষার হলে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন একটু বলবেন। 5.94, হ্যাঁ, এটা কি গুণ ছিল না যোগ ছিল ভাই? আমার এখানে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্ন অনুসারে তো আমি করলাম, ভুল থাকতে পারে, একটু আমাকে যারা পরীক্ষা দিয়েছেন তারা একটু জানাবেন। অপশন তো মিলে না এখানে, কারণ 30 আর 2 এ 32 হয়, যোগ করছি, সবগুলো তো যোগ চিহ্ন দেওয়া আছে। এখানে কি প্রশ্ন ভুল আছে কিনা একটু চেক করতে হবে। হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছেন তারা ভালো বলতে পারবেন, বলেন দেখি যারা পরীক্ষা দিয়েছেন। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে একটু ভুল আছে, সেটা হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন কত ছিল? এই যে 30.2 না, এখানে এখানে ছিল 3.02। হ্যাঁ, 3.02 ছিল, এখানে দশমিকটা ছিল না, এখানে ছিল 3.0। তাহলে দেখেন এখন কত? 3 আর 2 5, হ্যাঁ, আর এখানে কত? 8 2 10 10, সরি, আমরা এখান থেকে দেখেন এখন 3.02, তাহলে করতে পারবেন 0.12, তারপরে কত? 3.02, আর হচ্ছে 2.8 8 আর ওখানে 0, তাহলে এখানে হচ্ছে 2 2 4, এখানে 9 3 2 5 5.94। এই যে এটা হবে আনসার। হ্যাঁ, ঘর নাম্বারটা 5.94। হ্যাঁ, 28 নাম্বার দেখেন 12 জন লোক একটা কাজ 9 দিনে করতে পারে। 12 জন লোক একটা কাজ কয় দিনে করতে পারে? 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। 12 জন করে 9 দিনে। একই কাজ একই কাজ 18 জনের কত দিন করতে পারবে আর কি? একই কাজ করলে 18 জনের কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 12 জন করে 9 দিনে, তাহলে 18 জন করবে কয় দিনে? এটা তো ঐকিক নিয়ম স্যার, এটা তো আর করে দেওয়া লাগবে বলে মনে হয় না। এটা খুবই সহজ প্রশ্ন। দেখেন 12 জন করবে কয় দিনে? 9 দিনে। তাহলে একজন করবে কয় দিনে? অবশ্যই বেশি দিন লাগবে, 9 গুণন 12, আর এদিকে হচ্ছে 18 জন, তাহলে কি 9 গুণন 12 ভাগ কি 18, 9 গুণ 18 আর 2 6 গুণ 12, তাহলে কয়দিন লাগবে? তার হচ্ছে 6 দিন লাগবে। 18 জন লোকে লাগবে 6 দিন। এরপর দেখেন 29 নাম্বার 15 20 25 এর লসাগু কত? 15 20 এবং কত 25 এর লসাগু কত? 15 20 এবং 25 এর লসাগুটা কত ছিল বলেন তো? লসাগু নির্ণয় করতে গিয়ে গেলে কি করতে হবে বলেন তো? সাধারণ গুণিতক। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক মানে এমন একটা সংখ্যা এবং সেই সংখ্যা ছোট হতে হবে যাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে কত হয় বলেন? 15 20 25। আপনি লসাগু করে ফেলেন, এখানে দেখেন এই যে 15 20 আর 25 লসাগু করে ফেলেন। 5 দিয়ে নেওয়া যায়, 3 5 15, 4 5 20, 5 5 25, আর ভাগ যাবে? আর কিন্তু যাবে। এখন গুণ করে ফেলেন, তাহলে কত হবে? 3 5 15, 4 15 60, 60 ইন্টু 5, 60 গুণন 5, 5 6 কত? 30, 300। অ্যান্সারটা কত হবে তাহলে? অ্যান্সারটা হবে 300। 30 নাম্বার দেখেন, একটু খেয়াল করি আমরা, যে একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার। ভূমির দৈর্ঘ্য কত? 6। উচ্চতা কত? 4 মিটার। ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তার মানে কি এই যে এখানে দেখেন এটা হচ্ছে যে ভূমির দৈর্ঘ্য মনে করি, এটা হচ্ছে উচ্চতা মনে করি। হ্যাঁ, এটা মনে করি উচ্চতা। তো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। হ্যাঁ, তো ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করতে হবে। দেখেন কত সহজ একটা প্রশ্ন। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই তো শেষ। 3 × 6, 3 4 কত হবে? 3 4 হবে 12 বর্গ মিটার। দেখেন 12 মিটারও আছে, কিন্তু কি হবে যখন আপনি দুটা মিটার গুণ করবেন তখন কি বর্গ মিটার হয়ে যাবে। হ্যাঁ, এরপর দেখেন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? দেখছেন প্রশ্ন এগুলো, দেখেন কি অবস্থা। হ্যাঁ, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? একটা ত্রিভুজ 3 কোণের সমষ্টি কত বলেন স্যার? 360 ডিগ্রি। 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংকলন দেখেন, খেয়াল করেন নেক্সট প্রশ্ন 32 নাম্বারটা। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন
কোণ দুটির প্রত্যেকটি কি কোণ? তো সমকোণী ত্রিভুজের অতিভুজ সংখ্যা দেখেন, এই যে সমকোণী ত্রিভুজ, এটা এই যে সমকোণী ত্রিভুজ, এই যে এইটা সমকোণী ত্রিভুজের কি অতিভুজ সংখ্যা, অতিভুজ কোণটা, এটা অতিভুজ, তাহলে এই যে অতিভুজের যে কোণটা আছে এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি হলে এটা কত? এটা যদি 30 ডিগ্রি হয় ওটা কত ডিগ্রি হবে? ওটা হবে 60 ডিগ্রি। এটা 45 হলে ওটা কত হবে? 45। এটা 10 ডিগ্রি হলে ওটা কত হবে? এটা হবে আপনার 80 ডিগ্রি। মানে একটা কোণ আরেকটা কোণের কি কোণ বলেন তো? দুইটা কোণের সমষ্টি যদি আপনার কি হয় না, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। তার মানে কি? তার মানে দেখবেন যে এটা কোনো কোণে কি 90 ডিগ্রি হতে পারবে না, বা 90 ডিগ্রি বেশিও হবে না, মানে দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তার মানে কি? এর হবে কি কোণ? সূক্ষ্ম কোণ। হ্যাঁ, দেখুন 33 সময় দেখেন প্রশ্নটা, a + b = 8 এবং ab = 15 হলে a² + b² এর মান কত? এগুলো করে দেওয়া লাগবে বলে মনে হয় আমার। এগুলো করে দিলাম, এগুলো তো সহজ জিনিস ভাই। a + b = 8 এবং ab = 15, তাহলে a² + b² দেখেন আপনি করেন, এই দুটার যোগফল হচ্ছে 8 আর কি গুণফল 15। কোন দুটা সংখ্যা যার দুটার যোগফল 8 কিন্তু গুণফল 15? দেখেন আমি যদি এখানে লিখি 5 আর 3 যোগ করলে হয় 8, কিন্তু 5 আর 3 গুণ করলে কত হয়? 15 হয়। তাহলে এখানে আমরা কি করব দেখেন, 5² + 3² হয়েছে, 5 × 5 = 25 যোগ 3 × 3 = 9, 25 আর 9 যোগ করলে কত হয়? 34। এই তো 34 হচ্ছে অ্যান্সার। নেক্সট, একটা আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, পরিসীমা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্র অঙ্কন করে ফেলি আমরা। এটা আয়তক্ষেত্র আমাদের, এর পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল। আর আয়তের পরিসীমার সূত্র আমরা কি জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, 2 × কি জানি আমরা? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ব্যাস, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার বের করতে বলছে। প্রস্থ 5, মানে এখানে প্রস্থ 5, হ্যাঁ, দৈর্ঘ্য কত? এখানে মনে করেন দৈর্ঘ্য x মনে করেন, তাহলে এখানে কি হবে? 2 × x + 5 = কত? ওই যে পরিসীমা 40, এখান থেকে করেন, তাহলে x + 5 এর মান কত? x + 5 এর মান হবে 20, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 15। x এর মান কত হবে? মানে আমার দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে 15। এবং আজকে লাস্ট কোশ্চিন, এটা হচ্ছে 35 নম্বর কোশ্চিন। 9a² b² c² 12a² b² সরি 12a² bc 15a b³ c³ এর গসাগু কত? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এদের মাঝে যেটা কমন থাকবে সেইটা। এদের মাঝে কি বলবেন বলেন? এদের মাঝে যেটা কমন থাকবে সেইটা। তো কি কমন আছে বলেন? 9a² b² c²। তাহলে এখানে 9 কে ভাঙলে কি পাবো বলেন তো? 3 × 3 = 9। হ্যাঁ, a²। ওকে, এখানে দেখেন a² লিখলাম, b² লিখলাম, c², ওটাকে ভাঙাবো না। 12a মানে আমি যদি না লিখেও করতে পারি, দেখেন এ তো খুবই সহজ। 9 9 12 আর 15 এই তিনটা গসাগু কত? 9 12 15 গসাগু হচ্ছে 3। দেখেন সবগুলোতে 3 আছে। এবার দেখেন এখানে আছে কি? এখানে আছে a², এখানে a², কিন্তু এখানে কি আছে? a আছে, তো a হবে এখানে। এখানে b², এখানে b, এখানে b³, তাহলে ছোট কোনটা? b হবে। এখানে c², এখানে c, ওখানে c³, তাহলে কি হবে? c হবে। অর্থাৎ 3abc ঘর নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই 25টা প্রশ্ন ছিল আপনাদের কারা অধিদপ্তরের টোটাল। এইখানে কিন্তু শেষ, সমাপ্ত আজকে। হ্যাঁ, আজকে এর বেশি কিছু আর নাই, বুঝতে পেরেছেন? তো প্রশ্নটা অনেক সহজ ছিল আপনাদের এই অংশটুকুর ক্ষেত্রে। তো আপনারা যখনই দেখবেন যে পড়বেন, এরকম একটা সময় আপনারা যখন পড়বেন, পড়ার মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো অনেক 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 সহজ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আজকে কোনো কঠিন প্রশ্ন ছিল বলে আমার মনে হয় না। অনেকেই দেখছি অনেক বেশি মার্ক পাবেন। হ্যাঁ, অনেকে অনেক বেশি মার্ক পাবেন এই আজকের প্রশ্ন। যারা পরীক্ষা দিয়েছেন, কে যেন লিখেছে আবু সাইদ ভাই সম্ভবত 56 পাবেন। 56 পেলে হয়ে যাওয়ার কথা। কারণ কি, এখানে আপনার হচ্ছে যে এসএসসি যারা পাস করেছে তারা তো পরীক্ষা দিয়ে সবাই, এখানে অনেকে এখানে অ্যাপ্লিকেশন করে নাই। হ্যাঁ, তো যার কারণে এই অংশটুকু কিন্তু খুবই সহজ প্রশ্ন করে থাকে কারা অধিদপ্তর। হ্যাঁ, কারা অধিদপ্তর প্রশ্নগুলো সহজই হয়ে থাকে, কঠিন করে না এরা। ওকে, তো যাই হোক, আজকে আমাদের এখানেই শেষ করব আপনাদের মাঝে যেটুকু ছিলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও ক্লাসে আসবো আপনাদের মাঝে, আবারও কোনো প্রশ্ন সমাধান নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী দিনে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আরও একটা কথা বলতে চাই, আপনারা যারা আমাদের ব্যাচে যুক্ত আছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনারা হয়তো বা একটু হতাশ হয়ে আছেন যে স্যার অ্যাপস ঠিক হচ্ছে না বা ওয়েবসাইট ঠিক হচ্ছে না। এই বিষয়ে যদি একটু 1 মিনিট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে হটলাইন নম্বরগুলো আছে বা আমাদের সার্ভিস নাম্বারগুলো আছে, যোগাযোগ করেন। আপনাদের জন্য কিন্তু সিক্রেট গ্রুপ করে দেওয়া হয়েছে। অনেকে আছেন যে আসলে হয়তো যোগাযোগ না করার কারণে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের ক্লাস হচ্ছে। আমাদের কোনো ক্লাস কিন্তু স্থগিত নাই, আমাদের প্রত্যেকটা ব্যাচের কিন্তু ক্লাস চলছে। প্রত্যেকটা ব্যাচের ক্লাস শুরু হয়েছে, প্রত্যেকটা ব্যাচের ক্লাস চলছে। হয়তোবা আপনাদের সিক্রেট গ্রুপ করে দেওয়া হয়েছে, সিক্রেট গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো কেউ যদি সিক্রেট গ্রুপে যুক্ত না হয়ে থাকেন,
অ্যাডমিট হয়েছেন বিদ্যাবাড়িতে কিন্তু আপনি গ্রুপে যুক্ত হন নাই, অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনার ক্লাসগুলো মিস হবে না। আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করে দেওয়া হয়েছে, আপনারা আলাদা আলাদা গ্রুপ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপে কিন্তু আপনাদের যুক্ত করে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যে রেকর্ড ফাইলটা, ক্লাস রেকর্ডটা, এই সব কিছুই কিন্তু আপনাদের গ্রুপে যুক্ত করে দেওয়া হচ্ছে। সো আপনারা যুক্ত হয়ে গেলে অ্যাপসে না দিয়ে সেটা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তো আশা করি এটাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, এতটুকুই তাহলে। এবং আশা করি আবার আমরা রিসেন্টলি আমাদের ওয়েবসাইটটা প্রায় অলমোস্ট ওকে হয়ে গিয়েছে। আমরা কিন্তু আপনাদের যারা ভর্তি হয়েছেন পূর্বে, আমরা একে একে পর্যায়ক্রমে ব্যাচ ভিত্তিকই ওয়েবসাইটে যুক্ত করে নিচ্ছি সবাইকে। ইনশাল্লাহ খুব শীঘ্রই সবাই যুক্ত হয়ে যাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে বিদায় নিব। দেখা হবে পরবর্তী দিনে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।